নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ ঐতিহাসিক কাহিনী গৌর মল্লার। আজ দ্বিতীয় পর্ব, তৃতীয় পরিচ্ছেদ। চাতক ঠাকুরের দূরদর্শিতা। বেতসকুঞ্জে দণ্ডার্ধকাল বসিয়া থাকিয়া রঙ্গনা উঠিল, আবার কলসি কাঁখে নদীর পানে চলিল। হেমন্তের মৌরী নদী নিজের খাতে ফিরিয়া আসিয়াছে। বেশি চওড়া নয়, কিন্তু স্রোতের টান আছে। অদূর পর্বত গুহা হইতে যে দুরন্ত চঞ্চলতা লইয়া বাহির হইয়াছিল, তাহা এখনো শান্ত হয় নাই। স্ফটিকের ন্যায় স্বচ্ছ জল তল পর্যন্ত সূর্যকিরণ প্রবেশ করিয়াছে। তলদেশে শুভ্র নুড়িগুলি ঝিকমিক করিতেছে। দুই দিকের উপল বিকীর্ণ তীরভূমি সমতল নয়, কোথাও প্রক্ষিপ্ত শিলাখণ্ড মাথা তুলিয়া আছে, কোথাও প্রবণ বেলাভূমি ক্রমাবনত হইয়া নদীতে মিশিয়াছে। এইরূপ একটি বেলাভূমিতে বেতসের স্নান ঘাট, বাঁধানো ঘাট নয়, নুড়ি বিছানো স্বাভাবিক ঘাট। কিন্তু আজ ঘাটে কেহ নাই। এই সময় যাহারা ঘাটে আসিত, তাহারা নৃত্যগীতে মত্ত। রঙ্গনা আসিয়া কলস পূর্ণ করিয়া ঘাটে রাখিল, তারপর স্নান করিতে নামিল। এক হাঁটু জলে দাঁড়াইয়া অন্যমনস্ক ভাবে চুলের বিনুনি খুলিতে আরম্ভ করিয়াছে, এমন সময় পিছন হইতে আহ্বান আসিল, রাঙামে, রাঙামে। চকিতে ঘাড় ফিরাইয়া রঙ্গনা দেখিল, দক্ষিণ দিক হইতে নদীর তীর ধরিয়া চাতক ঠাকুর আসিতেছেন। তাহার হাতে কয়েকটি সোনাল পদ্ম, অন্য হাতে পদ্ম পাতার একটি ঠোঙা। চাতক ঠাকুরের বয়সের যদিও কেহ হিসাব রাখে না, তথাপি তাহার দেহযষ্টি এখনো অটুট ও কর্মক্ষম আছে। বেনু বংশের ন্যায় শীর্ণ দীর্ঘ আকৃতি, গাত্রবর্ণ শুষ্ক তালপত্রের ন্যায়। সুদূর অতীতে মাথায় ও মুখে হয়তো চুল ছিল, এখন একটিও নাই। তুণ্ড সম্পূর্ণ দন্তহীন, তবু কুঞ্চিত রেখাঙ্কিত মুখে একটি অনির্বচনীয় প্রশান্ত শ্রী আছে। অঙ্গে বস্ত্রাদির বাহুল্য নাই, কটিতটে কেবল একটি কষায় বর্ণ বস্ত্র জড়ানো, তাহাও হাঁটু পর্যন্ত। সেকালে স্ত্রী পুরুষ কাহারও কটিবাস হাঁটুর বেশি নিচে নামিত না, তবে মেয়েরা বসনাঞ্চল দিয়া ঊর্ধ্বাঙ্গ আবৃত করিত। আগুল ফলম্বিত ষাটি পরিবার রীতি ছিল না। রঙ্গনা চুলগুলি হাত ফের দিয়া জড়াইতে জড়াইতে তীরের দিকে ফিরিল। ঠাকুর কোথায় গিয়াছিলেন? চাতক ঠাকুর রঙ্গনার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। প্রসন্ন হাসিয়া বলিলেন, তোর জন্য কি এনেছি দেখ, মৌরলা মাছ। বলিয়া পদ্ম পাতার ঠোঙা খুলিয়া দেখাইলেন। রঙ্গনার মুখেও হাসি ফুটিল। মৌরী নদীতে মাছ আছে, কিন্তু যে ধরে সেই খায়, বিতরণ করে না। রঙ্গনার ভাগ্যে মৌরলা মাছ বড় একটা জুটিয়া ওঠে না। অথচ তখনকার দিনে মোরল মৎস্য সহযোগে অজ্ঞর ভত্তা অতি উপাদেয় ভোজন বিলাস বলিয়া পরিগণিত হইত। বহু শতাব্দী পরেও রসনা রসিক কবিরা কদলীপত্রে তপ্ত ভাত, গব্যঘৃত, মৌরলা মাছ ও নালিতা শাকের গুণ বর্ণনায় পঞ্চমুখ হইতেন। চাতক ঠাকুরের হাত হইতে ঠোঙা লইয়া রঙ্গনা কলসির পাশে রাখিল, হাসি মুখে বলিল,
মাছ আনতে গিয়েছিলেন? চাতক ঠাকুর বলিলেন, মাছ আনতে যায়নি, ভোরবেলা উঠে ভাবলাম আজ পর্বদিন, ঠাকুরদের পায়ে পদ্ম ফুল দেব, যাই দক্ষিণের বিল থেকে পদ্ম ফুল তুলে আনি। 3 কোষ বই তো নয়। গিয়ে দেখি জল গাঁয়ের জেলেরা মাছ ধরছে, তারাই পদ্ম ফুল তুলে দিলে, আর 4টি মৌরলা মাছও দিলে। তা ভাবলাম নিয়ে যাই, রাঙা মেয়ে খাবে। অদ্ভুত মানুষ এই দেবস্থানের পূজারী। 6 ক্রোশ পথ হাঁটিয়া এক হাতে দেবতার ফুল, অন্য হাতে মৌরলা মাছ লইয়া ফিরিয়াছেন। চাতক ঠাকুর যে সহজ সাধারণ মানুষ নয়, সত্যই একজন অদ্ভুত মানুষ, তাহা শুধু বেতস গ্রামের লোক নয়, দক্ষিণের আরো 5খানা গ্রামের লোক জানিত। উপরন্তু মাঝে মাঝে তাহার উপর দেবতার ভর হইত, তখন তিনি দেবাবিষ্ট হইয়া অতি আশ্চর্য বস্তু প্রত্যক্ষ করিতেন। এই প্রত্যক্ষ দর্শনের কাহিনী শুনিয়া গ্রামবাসীরা অবাক হইত। প্রবীণ ব্যক্তিরা বলিত, ঠাকুরের বায়ু রোগ আছে, থাকিয়া থাকিয়া বায়ু কুপিত হয়। ঠাকুরের বায়ু কুপিত হওয়ার কথা রঙ্গনা মায়ের মুখে শুনিয়াছিল, কিন্তু কখনো চোখে দেখে নাই। আজ আকস্মিকভাবে তাহা প্রত্যক্ষ করিবার সুযোগ পাইয়া গেল। চাতক ঠাকুর প্রস্থানোদ্যত হইয়া বলিলেন, যাই দেবস্থানে ফুল চড়াই গে। মৌরলা মাছের কি রাঁধবি? রঙ্গনা জানিত মাছের প্রতি ঠাকুরের লোভ নাই, তিনি নিরামিষাশী। সে সলজ্জ কণ্ঠে বলিল, মা যা বলবে তাই রাঁধব, টক রাঁধিস। বলিয়া রঙ্গনার প্রতি সস্নেহে স্মিত দৃষ্টি নিক্ষেপ করিয়া তিনি পা বাড়াইয়াছেন, এমন সময় একটি ব্যাপার ঘটিল। একটা সোনা পোকা কোথা থেকে উড়িয়া আসিয়া রঙ্গনার সীমন্তের উপর বসিল। কালো চুলের মাঝখানে সোনা পোকাটা জলজল করিয়া উঠিল। রঙ্গনা জানিতে পারিল না, কিন্তু চাতক ঠাকুর স্থির দৃষ্টিতে সেই দিকে চাহিয়া রহিলেন। তাহার মুখের হাসি ধীরে ধীরে মিলাইয়া গেল। তিনি স্বপ্নাবিষ্ট কণ্ঠে কহিলেন, তোর সিঁথে সিঁদুর কেন রে রাঙা মেয়ে? সিঁদুর? রঙ্গনা চমকিয়া চুলের উপর হাত রাখিতে গেল, অমনি সোনা পোকা ভো করিয়া উড়িয়া গেল। রঙ্গনা উড্ডীয়মান পতঙ্গটাকে উজ্জ্বল চক্ষে লক্ষ্য করিয়া হাসিয়া উঠিল। সোনা পোকা! চাতক ঠাকুর কথা না বলিয়া চাহিয়া রহিলেন। তারপর ধীরে ধীরে একটি প্রস্তর পট্টের উপর বসিয়া পড়িলেন। তাহার হস্তপদের স্নায়ু পেশী ক্রমশ কঠিন হইয়া উঠিতে লাগিল। কাচের ন্যায় নিষ্পলক চক্ষু যেন কোন সুদূর মরীচিকা দৃশ্য দেখিতেছে, এমনি ভাবে শূন্যে বিস্ফারিত হইয়া রহিল। রঙ্গনা চাতক ঠাকুরের এই দেবাবেশ প্রথমে দেখিয়া ভয় পাইল, তারপর সতর্ক ভাবে তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। সে জানিত এই সময়ে কথা কহিতে নাই, ঠাকুরকে জাগাইবার চেষ্টা করাও বিপজ্জনক। চাতক ঠাকুর যতক্ষণ অদৃশ্য লোকের স্বপ্ন দেখিতেছেন, এই অবকাশে আমরা তার অতীত সম্বন্ধে 2-1টা কথা বলিয়া লই। অনুমান 60 বছর আগে গ্রামের বর্তমান বৃদ্ধ বৃদ্ধারা যখন বালক বালিকা ছিল, তখন একদিন চাতক ঠাকুর কোথা হইতে বেতস গ্রামে আসিয়া উপস্থিত হন। তাহার 2 বগলে 2টি প্রস্তর মূর্তি। ঠাকুরের চেহারা একটু খ্যাপাটে গোছের, কিন্তু সাত্ত্বিক প্রকৃতি বলিয়া মনে হয়। বেতস গ্রাম চিরদিন অতিথি বৎসল। গ্রামের তৎকালীন প্রবীণ ব্যক্তিরা চাতক ঠাকুরকে সাদরে গ্রহণ করিয়াছিলেন। তিনি তৎকালে নিজের কি পরিচয় দিয়াছিলেন, কোথা হইতে আসিতেছেন, কোন বর্ণ, কি গোত্র,
এই সকল কথা এখন আর কাহারও স্মরণ নাই। তাহার বয়সের কথা কেহ জিজ্ঞাসা করে নাই। চেহারা দেখিয়া মনে হইয়াছিল মধ্যবয়স্ক। যা হোক, চাতক ঠাকুর গ্রামে রহিয়া গেলেন। দেবস্থানের অশ্বত্থ বৃক্ষতলে তখন কেবল একটি ধ্বজা প্রথিত থাকিত। ওই ধ্বজার মূলেই গ্রামের ভক্তি শ্রদ্ধা নিবেদিত হইত। চাতক ঠাকুর তাহার আনিত মূর্তি দুটি ধ্বজার দুই পার্শ্বে স্থাপন করিলেন এবং পূজা আরম্ভ করিয়া দিলেন। মূর্তি দুটির একটি বুদ্ধ মূর্তি, অন্যটি বিষ্ণু বিগ্রহ। সেজন্য কাহারও আপত্তি ছিল না, বরং একসঙ্গে এক জোড়া দেবতা পাইয়া গ্রামবাসীরা উৎফুল্ল হইল। সেই সময় উপাস্য দেবতা লইয়া বেশি বাছ বিচার ছিল না। পূজা পাত্র যা হোক একটা থাকিলেই হইল। অধিকন্তু নতসায়, যার যেটা ইচ্ছে সেটা পুজো করিবে। তারপর বছরের পর বছর কাটিয়া গিয়াছে। চাতক ঠাকুরের আগমন কালে যাহারা বয়স্ক ছিল তাহারা মরিয়া গিয়াছে, আরো দুই পুরুষ কাটিয়াছে। চাতক ঠাকুরের কিন্তু ক্ষয় ব্যয় নাই। তিনি তাহার শিলা বিগ্রহের মতোই অবিনশ্বর রূপে বিরাজ করিতেছেন। গ্রামবাসীরা মাঝে মাঝে তাহার বয়স সম্বন্ধে জল্পনা করে। কেহ বলে তাহার বয়স ৮০, কেহ বলে ষটকে পড়িয়া গিয়াছে। ঠাকুরকে জিজ্ঞাসা করিলে তিনি হাসেন, উত্তর দেন না। নিজের বয়স কত তাহা তিনি নিজেই জানেন কিনা সন্দেহ। বস্তুত নিজের সম্বন্ধে তার মন সম্পূর্ণ উদাসীন। তিনি ৩ পুরুষ ধরিয়া গ্রামের প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের সহিত ঘনিষ্ঠভাবে জড়িত। রোগে এমন সেবা করিতে আর দ্বিতীয় নাই। ২-৪টি শিকড় বাকর মুষ্টিযোগও জানেন এবং প্রয়োজন হইলে প্রয়োগ করেন, কিন্তু নিজের সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা নাই। দেবস্থানের পূজা, দিনান্তে ২টি তণ্ডুল এবং হাসি মুখে নির্লিপ্ত চিত্তে গ্রামবাসীদের সকল কাজে সাহচর্য, ইহাই তাহার জীবন। গ্রামবাসীরা সস্নেহে বলে, আমাদের পাগলা ঠাকুর। মাঝে মাঝে বায়ু কুপিত হয় বটে, কিন্তু এমন আপন ভোলা মানুষ হয় না। বায়ু রোগী হোক আর দেবাবেশেই হোক, মৌরির ঘাটে প্রায় ১ দণ্ডকাল হতচেতন অবস্থায় বসিয়া থাকার পর চাতক ঠাকুরের সংজ্ঞা ফিরিয়া আসিল। তাহার চোখের দৃষ্টি আবার সহজ হইল। রঙ্গনা এতক্ষণ ২ চক্ষে উৎকণ্ঠা ভরিয়া দাঁড়াইয়াছিল। তিনি তাহার দিকে হাত বাড়াইয়া ক্ষীণ হাসিলেন। রঙ্গনা তাড়াতাড়ি আসিয়া তাহাকে তুলিয়া ধরিল। চাতক ঠাকুর স্খলিত পদে গিয়া নদীর জলে মুখ প্রক্ষালন করিলেন, মাথায় জল দিলেন, আবার শিলাপট্টে আসিয়া বসিলেন। এই ১ দণ্ড সময়ের মধ্যে তাহার শারীরিক শক্তি যেন নিঃশেষ হইয়া গিয়াছে। রঙ্গনা তাহার পাশে বসিয়া সংহত কণ্ঠে জিজ্ঞাসা করিল, ঠাকুর, কি হয়েছিল? চাতক ঠাকুর ক্ষণেক চুপ করিয়া রহিলেন। তারপর আস্তে আস্তে বলিলেন, তোর চুলে সোনা পোকা বসেছিল। আমার মনে হলো সিঁদুর ডগডগ করছে। সেই দিকে চেয়ে রইলাম। তারপর দেখতে দেখতে সব হাওয়ায় মিলিয়ে গেল। নদী ঘাট কিছু রইল না। তার বদলে দেখলাম কি দেখলেন? দেখলাম যুদ্ধ হচ্ছে। হাজার হাজার লোক অস্ত্র নিয়ে মারামারি কাটাকাটি করছে। আহত মানুষের কাতরানি, হাতি ঘোড়ার ছুটোছুটি, আকাশে ঝাঁকে ঝাঁকে তীর উঠছে,
গম গম শব্দে রণভেরি বাজছে, ভয়ঙ্কর যুদ্ধ। রঙ্গনা চাতক ঠাকুরের মুখে রামায়ণ মহাভারতের কাহিনী শুনিয়াছে, যুদ্ধ তাহার অপরিচিত নহে। সে বলিল, কোথায় যুদ্ধ হচ্ছে? চাতক ঠাকুর বলিলেন, তা জানি না, ওই দিকে, উত্তর দিকে। দুই পাশে পাহাড়, একদিকে প্রকাণ্ড নদী, আর একদিকে জঙ্গল, তার মাঝখানে যুদ্ধ হচ্ছে। তারপর অনেকক্ষণ যুদ্ধ চলল। দক্ষিণ দিকের দল হটে যেতে লাগলো। দেখলাম একজন অশ্বারোহী উল্কার বেগে বেরিয়ে এলো, ঘোড়া ছুটিয়ে এইদিকে পালিয়ে আসতে লাগলো। সাদা ঘোড়ার পিঠে প্রকাণ্ড শরীর আরোহী, তার কপালে তলোয়ারের কাটা দাগ, রক্ত ঝরছে। সাদা ঘোড়া আর আরোহী জঙ্গলে মিলিয়ে গেল। আর কি দেখলেন? ক্রমে যুদ্ধ ছত্রভঙ্গ হয়ে গেল। দক্ষিণের দল পালাতে লাগলো, বিজয়ী দল তাদের তাড়া করলো। দেখতে দেখতে রণস্থল শূন্য হয়ে গেল, কেবল মরা মানুষ, হাতি, ঘোড়া পড়ে রইল। আর কিছু দেখলেন? চাতক ঠাকুর চকিত হইয়া একবার আকাশের উত্তর পশ্চিম করে দৃষ্টিপাত করিলেন, তারপর উদ্বিগ্ন স্বরে বলিলেন, আর একটা অদ্ভুত জিনিস দেখলাম। শূন্য যুদ্ধক্ষেত্র থেকে আকাশের পানে চোখ তুলে দেখি উত্তর পশ্চিম কোণ থেকে প্রকাণ্ড একটা মেঘ ছুটে আসছে, কালবৈশাখীর কালো মেঘ। মেঘ যখন আরো কাছে এলো, তখন দেখলাম মেঘ নয়, ধুলোর ঝড়। যেন ওই দিকের কোনো মরুভূমিতে ঝড় উঠেছে, তাই ধুলোবালি উড়ে আসছে। চোখের নিমেষে আকাশ বাতাস ছেয়ে গেল, সূর্যের আলো নিভে গেল, আর কিছু দেখতে পেলাম না। অন্ধকারে অন্ধের মতো বসে রইলাম। তারপর আস্তে আস্তে সহজ চোখের দৃষ্টি ফিরে এলো। শুনিতে শুনিতে রঙ্গনার চক্ষু তারকা বিস্ফারিত হইয়াছিল। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, এর মানে কি ঠাকুর? চাতক ঠাকুর বলিলেন, তা জানি না রাঙা মেয়ে, কিন্তু মনে হয় বড় দুর্দিন আসছে। ওই যে মরুভূমিতে ঝড় উঠেছে, এই ঝড়ের ঝাপটা আমাদের গায়েও লাগবে, আমাদের ঘরের মটকাও উড়ে যাবে। কিছুক্ষণ নত মুখে নীরব থাকিয়া তিনি উদ্বিগ্ন চক্ষু তুলিয়া রঙ্গনার পানে চাহিলেন। কিন্তু তোর সিথে সিঁদুর দেখলাম কেন রে রাঙা মেয়ে? তোর কি তবে বিয়ের ফুল ফুটেছে? কোথা থেকে বর আসবে? কোন তেপান্তরের মাঠ পেরিয়ে রাজপুত্তর আসবে? বলিয়া তিনি স্নেহকম্পিত করাঙ্গুলি দিয়া রঙ্গনার চিবুক তুলিয়া ধরিলেন। সলজ্জে ঘাড় ফিরাইয়া রঙ্গনা দেখিল, তাহার মা কখন অলক্ষিতে কাছে আসিয়া দাঁড়াইয়াছে। সে লজ্জায় আরো রক্তবর্ণ হইয়া উঠিল। গোপা বলিল, তোর দেরি হচ্ছে দেখে এলাম, তুই এখন ঘরে যা, আমি ঠাকুরের সঙ্গে দুটো কথা বলবো। রঙ্গনা কলসি আর মৌরলা মাছের ঠোঙা লইয়া চলিয়া গেল। গোপা তখন প্রস্তরপট্টের উপর বসিয়া বলিল, ঠাকুর কি কথা বলছিলেন রাঙাকে? আমাকে বলুন। ওর কি বিয়ের ফুল ফুটেছে? কবে, কোথায়, কার সঙ্গে বিয়ে হবে? কিছুই ভেবে পাচ্ছি না, আপনি কি জানতে পেরেছেন বলুন। চাতক ঠাকুর তখন দিব্য চক্ষে যাহা দেখিয়াছিলেন তাহার আদ্যপান্ত বিবরণ গোপাকে শুনাইলেন। শেষে বলিলেন, রাঙা মেয়ের চুলে সোনা পোকা বসেছিল, ঠিক সিঁদুরের মতো দেখাচ্ছিল। তাই ভাবছি ওর বুঝি সিঁদুর পরার সময় হয়েছে। দেবতারা তাই ইশারায় জানিয়ে দিলেন।
গোপা ব্যাকুল হইয়া বলিল, কিন্তু কি করে হবে ঠাকুর? গ্রামের কোনো ছেলে কি? না না, তাই বা কি করে হবে? মোড়লের ভয়ে গাঁয়ের ছেলেরা ওর পানে চোখ তুলে তাকায় না, নইলে আমার রাঙার মতো মেয়ে। চাতক ঠাকুর ভাবিতে ভাবিতে বলিলেন, গাঁয়ের কেউ নয়, এ যে সোনা পোকা গোপা বউ, সারা গায়ে সোনা জড়ানো। কোথা থেকে রাজপুত্র আসছে কে জানে? মহাভারতের গল্প শুনেছ তো? শকুন্তলা বনের মধ্যে মুনির আশ্রমে থাকতো, কোথা থেকে হঠাৎ এলেন রাজা দুষ্মন্ত মৃগয়া করতে। রাঙা মেয়েরও তেমনি দুষ্মন্ত আসবে, তুমি ভেবো না। গোপা চাতক ঠাকুরের পায়ের উপর নত হইয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ঠাকুর, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। চতুর্থ পরিচ্ছেদ, সোনা পোকা। চতুর্থ পরিচ্ছেদ, সোনা পোকা। সেদিন বেলা তৃতীয় প্রহরে উৎসবকারীরা ক্লান্ত দেহে এবং ঈষৎ মদমত্ত অবস্থায় স্ব স্ব গৃহে প্রত্যাবর্তন করিয়াছিল। মাঠের মাঝখানে ইক্ষুযন্ত্রটি নিঃসঙ্গভাবে দণ্ডায়মান ছিল। কেবল কয়েকটা কাক ও শালিক পাখি তখনও আখের ছিবড়ার মধ্যে মাদক দ্রব্য অনুসন্ধান করিয়া ফিরিতেছিল। গোপা ও রঙ্গনা আপন কুটিরে ছিল। বেলা পড়িয়া আসিতেছে দেখিয়া গোপা মেয়েকে ডাকিল, রাঙা, আয়, তোর চুল বেঁধে দি। রঙ্গনা মায়ের সম্মুখে আসিয়া বসিল। গোপা তাহার চুলে তেল দিল, কাঁকই দিয়া চুল আঁচড়াইয়া সযত্নে বেণী রচনা করিল। তারপর কানর সাপের ন্যায় দীর্ঘ বেণী জড়াইয়া জড়াইয়া কবরী বাঁধিয়া দিল। পক্ক তাল ফলের ন্যায় সুপুষ্ট কবরী রঙ্গনার মাথায় শোভা পাইল। চুল বাঁধিয়া গোপা নিজের আঁচল দিয়া রঙ্গনার মুখখানি অতি যত্নে মুছিয়া দিয়া ললাট তটে খদিরের টিপ পরাইয়া দিল। স্নেহখরিত চক্ষে অনিন্দ সুন্দর মুখখানি দেখিয়া গণ্ডে একটি চুম্বন করিল। রঙ্গনা মায়ের এমন স্নেহসিক্ত কোমল ভাব কখনো দেখে নাই। সে লজ্জা পাইল। সে কেমন করিয়া জানিবে তাহার মায়ের মনের মধ্যে কি হইতেছে? গোপার মন আশায় আকাঙ্ক্ষায় অধীর হইয়া উঠিয়াছিল। তাহার যেন আর তর সইতেছিল না। কবে আসবে রঙ্গনার বর? এখনই আসে না কেন? চাতক ঠাকুরের কথা শুনিয়া অবধি সে কেবলই মনে মনে দেবতার উদ্দেশ্যে বলিতেছিল, ঠাকুর, আমাকে যত ইচ্ছে শাস্তি দাও, কিন্তু রাঙা রাঙা যেন সুখী হয়। মাতার পদধূলি মাথায় লইয়া রঙ্গনা সলজ্জ চক্ষু তুলিয়া বলিল, মা, পলাশ বনে আলতা পোকা খুঁজতে যাই? গোপা বলিল, তা যা, ঘটি নিয়ে যাস, একেবারে বাথান থেকে দুধ দুয়ে ফিরবি। রঙ্গনা ঘটি লইয়া পলাশ বনের দিকে চলিল। আজ পূর্বাহ্নে চাতক ঠাকুরের সহিত সাক্ষাতের পর হইতে তাহার মনেও যেন কোন মধুর ভবিতব্য বাতাস লাগিয়াছে। মন উৎসুক, উন্মুখ, প্রাতঃকালের বিষণ্ণ বিরসতা আর নাই। বনে প্রবেশ করিয়া রঙ্গনা দেখিল সেখানে আরো কয়েকটি গ্রাম্য যুবতী উপস্থিত হইয়াছে। তাহারা দহন পাত্র লইয়া আসিয়াছে, বাথানে গো দহন করিয়া ফিরিবে। কারণ উৎসব উপলক্ষে আর সব কাজ বন্ধ রাখা চলে, গো দহন না করিলে নয়। যুবতীদের সকলেরই একটু প্রগলভ অবস্থা, ইক্ষুরসের প্রভাব এখনো দূর হয় নাই। তাহারা রঙ্গ রসিকতার ছলে পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িতেছে।
স্খলদঞ্চলা হইয়া দৌড়াদৌড়ি করিতেছে। তাহাদের মধ্যে যে চটুল বাকচাতুর্যের বিনিময় হইতেছে, তাহাতে আদিরসের প্রাধান্যই বেশি। রঙ্গনা তাহাদের দেখিয়া একটু থতমত হইল, কিন্তু পলাশবন বিস্তীর্ণ স্থান, সে তাহাদের এড়াইয়া অন্যদিকে গেল। যুবতীরা রঙ্গনাকে দেখিয়াছিল, তাহারা চোখ ঠাড়াঠাড়ি করিয়া নিম্নকণ্ঠে হাস্যালাপ আরম্ভ করিল। তাহাদের ভাঙা ভাঙা হাসির শব্দ রঙ্গনার কানে আসিতে লাগিল। উহারা যে তাহার সম্বন্ধে আলোচনা করিতেছে, এই কথা বুঝিয়া রঙ্গনার গাল দুটি উত্তপ্ত হইল, কিন্তু সে তাহাদের ছাড়িয়া বেশি দূরে যাইতে পারিল না। এই সমবয়স্কা যুবতীদের প্রতি তাহার মনে কোনো বিদ্বেষ ভাব ছিল না, বরং তাহাদের সহিত মিশিয়া তাহাদের সঙ্গ সুখ লাভ করিবার গভীর ক্ষুধা তাহার অন্তর ছিল, কিন্তু তবু উপযাচিকা হইয়া তাহাদের সমীপবর্তিনী হইবার হঠতাও তাহার ছিল না। সারা জীবনের একাকিত্ব তাহাকে ভীরু করিয়া তুলিয়াছিল। লাক্ষাকীটের অন্বেষণে বিমনা ভাবে এদিক ওদিকে ঘুরিতে ঘুরিতে হঠাৎ একটা সোনাপোকা দেখিয়া রঙ্গনা উৎফুল্ল নেত্রে সেই দিকে চাহিয়া রহিল। আবার সোনাপোকা! সুবর্ণ দেহ পতঙ্গটা বোধ হয় রাত্রির জন্য আশ্রয় খুঁজিতেছিল। সে একটা বৃক্ষকাণ্ডে বারবার আসিয়া বসিতেছিল, আবার উড়িয়া যাইতেছিল। তাহার সোনালী অঙ্গে আলোর ঝিলিক খেলিতেছিল। রঙ্গনা কিছুক্ষণ নিষ্পলক নেত্রে তাহাকে নিরীক্ষণ করিয়া সন্তর্পণে স্কন্ধ হইতে আঁচল নামাইয়া হাতে লইল। তারপর পা টিপিয়া টিপিয়া তাহার দিকে অগ্রসর হইল। সোনা পোকা বা কাঁচ পোকা দেখিয়া ধরিতে উৎসুক হয় না এমন মেয়ে সেকালে ছিল না, একালেও নাই। রঙ্গনা আঁচল হাতে লইয়া গাছের নিকটবর্তিনী হইতেই সোনা পোকাটা উড়িয়া গেল, কিন্তু বেশি দূর গেল না, কাছাকাছি ঘুরিতে লাগিল। রঙ্গনার মনে হইল যে সোনা পোকা আজ সকালে তাহার চুলে বসিয়াছিল। এই পোকাটা বোধহয় সেই পোকা। সে মহা উৎসাহে তাহার পিছনে ছোটাছুটি করিতে লাগিল। যুবতীরা দূর হইতে সোনা পোকা দেখিতে পাইতেছিল না, কেবল রঙ্গনার ছুটাছুটি দেখিতেছিল। কিছুক্ষণ দেখিবার পর একটি যুবতী বলিল, রঙ্গনা এমন ছোটাছুটি করছে কেন? দেখ দেখ, ঠিক যেন বাথানিয়া গাই। রসিকতা শুনিয়া অন্য যুবতীরা হাসিয়া মাটিতে লুটাইয়া পড়িল। আর একজন বলিল, তা হবে না, অত বড় আইবুড়ো মেয়ে। ওদিকে রঙ্গনা আরো কিছুক্ষণ সোনা পোকার পশ্চাৎ ধাবন করিয়া অবশেষে তাহাকে আঁচল চাপা দিয়া ধরিয়া ফেলিল। আঁচল শুদ্ধ সোনা পোকাকে মুঠির মধ্যে লইয়া কানের কাছে আনিয়া শুনিল। মুঠির ভিতর হইতে আবদ্ধ সোনা পোকার ক্রুদ্ধ গুঞ্জন আসিতেছে। এই সময় তাহার চোখে পড়িল যুবতীরা অদূরে আসিয়া কৌতূহল সহকারে তাহাকে নিরীক্ষণ করিতেছে। রঙ্গনা আর আত্মসম্বরণ করিতে পারিল না, ছুটিয়া তাহাদের কাছে গিয়া কলোচ্ছল কণ্ঠে বলিয়া উঠিল, ও ভাই দেখো, আমি সোনা পোকা ধরেছি। যুবতীরা কিছুক্ষণ নির্বাক হইয়া রহিল। তারপর যে মেয়েটি বাথানিয়া গাইয়ে রসিকতা করিয়াছিল সে কথা কহিল। তাহার নাম মঙ্গলা। যুবতীদের মধ্যে সেই সর্বাপেক্ষা বাক চটুলা। মঙ্গলা বলিল, ও মা, সত্যি? তা ভাই, তুমি তো সোনা পোকা ধরবে, তোমার তো আর আমাদের মতো গুবরে পোকার বরাত নয়, একটু দেরিতে ধরেছ, এই যা। তা কেমন সোনা পোকা ধরলে দেখি? সত্যি সোনা পোকা বটে তো। রঙ্গনা এই ব্যঙ্গের অর্থ বুঝিল কিনা বলা যায় না।
সে মঙ্গলার কাছে গিয়া তাহার কানের কাছে সোনাপোকার মুঠি ধরিল, বলিল, হ্যাঁ সত্যি সোনাপোকা, এই শোনো না। মঙ্গলা মুঠির মধ্যে গুঞ্জন শুনিল। আরো কয়েকটি যুবতী কান বাড়াইয়া দিল, তাহারাও শুনিল। মঙ্গলা বলিল, গুনগুন করছে বটে, তা সোনাপোকা না হয়ে ভোমরাও তো করতে পারে। হ্যাঁ ভাই, সোনাপোকা ভেবে একটা কেলে কিষ্টে ভোমরা ধরনি তো? না, সোনাপোকা বলিয়া রঙ্গনা যেন সকলের প্রতীতি জানবাইবার জন্যই অতি সাবধানে মুঠি একটু খুলিল। সোনাপোকা এই সুযোগেরই প্রতীক্ষা করিতেছিল। ভোঁ করিয়া বাহির হইয়া তীর বেগে অন্তর্হিত হইল। রঙ্গলা বলিল, হই যা। যুবতীরা উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল। মঙ্গলা বলিল, হায় হায়, এত কষ্টে সোনাপোকা ধরলে, তা উড়ে গেল, ধরে রাখতে পারলে না। এর চেয়ে আমাদের গুবরে পোকাই ভালো, তারা উড়ে পালায় না। কি বলিস ভাই? বলিয়া সখীদের প্রতি কটাক্ষ করিল। সখীরা মুখে আঁচল দিয়া হাসিল। রঙ্গনার মুখখানি ম্লান হইয়া গেল। এতক্ষণে সে নিঃসংশয়ে বুঝিতে পারিল, ইহারা তাহাকে লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করিতেছে। তাহার চোখ দুটি মাটিতে নত হইয়া পড়িল। স্খলিত আঁচলটি ধীরে ধীরে স্কন্ধের উপর তুলিয়া লইয়া সে গমনোদ্যত হইল। মঙ্গলা কহিল, দুঃখ করো না ভাই, তোমার কপালে আবার সোনাপোকা আসবে। যার অমন রূপ, তার কি সোনাপোকার অভাব হয়? রঙ্গনা তাহার প্রতি বিহ্বল দৃষ্টি তুলিয়া বলিল, কি বলছো ভাই, আমি বুঝতে পারছি না। বলছি, গাঁয়ের কাউকে তো আর তোমার মনে ধরবে না। তোমার জন্য পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্তর আসবে। বলিয়া ব্যঙ্গ ভরে হাসিতে হাসিতে মঙ্গলা বাথানের দিকে চলিয়া গেল। অন্য যুবতীরাও তাহার সঙ্গে গেল। রঙ্গনা কিছুক্ষণ তাহাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। তাহার চোখ ফাটিয়া জল আসিল। তারপর একটু রাগ হইল। সে মনে মনে বলিল, আসবেই তো রাজপুত্তর। রঙ্গনার অদৃষ্ট দেবতা অন্তরিক্ষ হইতে এই দৃশ্য দেখিয়া বোধহয় একটু করুণ হাসিলেন। যে ব্যঙ্গোক্তি অচিরাৎ সত্যরূপ ধরিয়া দেখা দেয়, যে কামনা সফলতার ছদ্মবেশ পরিয়া আবির্ভূত হয়, তাহার প্রকৃত মূল্য অদূরদর্শী মানুষ বুঝিবে কেমন করিয়া? অতঃপর রঙ্গনা কিয়ৎকাল বৃক্ষ শাখায় ঠেস দিয়া দাঁড়াইয়া রহিল। ক্রমে বৃক্ষতল ছায়াচ্ছন্ন হইল। এতক্ষণে অন্য মেয়েগুলো গো দহন শেষ করিয়া নিশ্চয় বাথান হইতে চলিয়া গিয়াছে। রঙ্গনা নিজের দহন পাত্রটি মাটি হইতে তুলিয়া লইয়া বাথানের দিকে পা বাড়াইতেছে, এমন সময় পিছন দিকে একটা শব্দ শুনিয়া সচকিতে ফিরিয়া চাহিল। উত্তর দিকে তরুচ্ছায়ার ভিতর দিয়া এক পুরুষ শ্বেত বর্ণ বিশালাকায় এক অশ্বের বলগা ধরিয়া আসিতেছে। পুরুষটিও বিশালাকায়। তাহার পাশে ক্লান্ত সেদাক্ত অশ্বটিকে খর্ব মনে হয়। পুরুষের দেহে বর্ম চর্ম, কটিবন্ধে অসি, মস্তকে লৌহ শিরস্ত্রাণ, কিন্তু বেশবাসের পারিপাট্য নাই। কপালে ক্ষতরেখার উপর রক্ত শুকাইয়া আছে। রঙ্গনা ও পুরুষ পরস্পরকে একসঙ্গে দেখিতে পাইল। পুরুষ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। দুইজনে কিছুক্ষণ নিষ্পলক নেত্রে পরস্পরের পানে চাহিয়া রহিল। তারপর পুরুষ অশ্বের বলগা ছাড়িয়া দিয়া রঙ্গনার দিকে অগ্রসর হইল। রঙ্গনার বুকের মধ্যে তুমুল স্পন্দন আরম্ভ হইয়াছিল। সে সম্মোহিতের ন্যায় দাঁড়াইয়া রহিল। তাহার মনে পড়িল, চাতক ঠাকুর দেখিয়াছিলেন শ্বেত অশ্বপৃষ্ঠে বিশালাকায় পুরুষ
রণক্ষেত্র হইতে উল্কার বেগে ছুটিয়া বাহির হইতেছে। এ কি সেই অশ্বারোহী? পুরুষ রঙ্গনার সম্মুখে আসিয়া দাঁড়াইল। রঙ্গনাকে আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া তাহার মুখমণ্ডল বিশদ হাস্যে ভরিয়া গেল। সে সহজ মার্জিত কণ্ঠে বলিল, আমার ভাগ্য ভালো যে একলা তোমাকে পেলাম। কাছেই বোধহয় গ্রাম আছে, কিন্তু গ্রামে যাবার ইচ্ছা নেই। আমি রণক্লান্ত যোদ্ধা, আমাকে কিছু খাদ্য পানীয় দিতে পারো? রঙ্গনা মোহাচ্ছন্নের ন্যায় চাহিয়া রহিল। তারপর মুখ হইতে আপনি বাহির হইল, তুমি কি রাজপুত্তুর? পুরুষের চক্ষে সবিস্ময় প্রশ্ন উঠিল। তারপর সে ঊর্ধ্বে মুখ উৎক্ষিপ্ত করিয়া উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, প্রাণ খোলা কৌতুকের হাসি। মানুষটি যে স্বভাবতই মুক্ত প্রাণ তাহা তাহার হাসি হইতে প্রতীয়মান হয়। অবশেষে সহসা হাসি থামাইয়া সে বলিল, আমার পরিচয় কি কপালে লেখা আছে? ভেবেছিলাম পরিচয় দেব না, কিন্তু তুমি ঠিক ধরে ফেলেছ। তবে একটু ভুল করেছ। আমি রাজপুত্র বটে, কিন্তু আপাতত রাজা। এই পুরুষের সহজ বাক ভঙ্গি ও অকপট কৌতুক হাস্য শুনিয়া রঙ্গনা অনেকটা সাহস পাইয়াছিল। প্রথম সাক্ষাতের বিহ্বলতা আর তার ছিল না, তবু বিস্ময় অনেকখানি ছিল। সে পুরুষের কথার প্রতিধ্বনি করিয়া বলিল, রাজা? পুরুষ বলিল, হ্যাঁ, গৌড় দেশের রাজা। আমার নাম মানবদেব। কিন্তু গৌড় দেশের রাজার নাম তো শশাঙ্কদেব। মানব নীরবে কিছুক্ষণ রঙ্গনার সরল সুন্দর মুখখানি দেখিয়া ধীরে ধীরে বলিল, মহারাজ শশাঙ্কদেব আজ 8 মাস হলো দেহ রক্ষা করেছেন। আমি তার পুত্র। তুমি বোধ হয় বিশ্বাস করো না? অবিশ্বাস করবার মতো মনের অবস্থা রঙ্গনার নয়। বিশেষত গ্রামে রাজা রাজরার খবর আর কয়জন রাখে? কোন রাজা মরিল, কে নতুন রাজা হইল, এই সকল সংবাদ গ্রামাঞ্চলে বহু বিলম্বে আসে। আসিলেও বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করে না। রঙ্গনা জন্মাবধি শুনিয়াছে শশাঙ্কদেব রাজা। রাজা যে মরিতে পারে এই সম্ভাবনা তাহার মনে আসে নাই। এখন মানবদেবের শালপ্রাংশু আকৃতির দিকে চাহিয়া তাহার মনে তিলমাত্র সংশয় রহিল না। সে যুক্ত করে বলিল, মহারাজের জয় হোক। রাজাকে জয় হোক বলিয়া সম্ভাষণ করিতে হয়, ইহা সে চাতক ঠাকুরের কাছে পৌরাণিক গল্প শুনিয়া শিখিয়াছিল। মানব হাসিল, বলিল, জয় আর হইল কই, আজ তো পরাজয় হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। ভাগ্যে জয়ন্ত ছিল, নইলে বলিয়া মানব তাহার জয়ন্ত নামক রণ অশ্বের দিকে দৃষ্টি ফিরাইল, কিন্তু অশ্বকে দেখিতে পাইল না। তৃষ্ণার্ত অশ্ব অদূরে জলের আঘ্রাণ পাইয়া নদীর দিকে গিয়াছে। রঙ্গনার দিকে ফিরিয়া মানব বলিল, পরাজিতকে সকলে ত্যাগ করে, জয়ন্তও আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমি ভরসা। তোমার নাম কি? রঙ্গনা নাম বলিল। মানব স্মিত প্রশংস দৃষ্টি তাহার সর্বাঙ্গে বুলাইয়া হঠাৎ গাঢ় স্বরে বলিল, তোমার মতো রূপসী রাজ অবরোধেও বিরল। কপালে সিঁদুর দেখছি না, এখনো কি বিয়ে হয়নি? নেত্র অবনত করিয়া রঙ্গনা মাথা নাড়িল। মানব বলিল, তোমাকে যত দেখছি ততই আশ্চর্য লাগছে। এই সুদূর জনপথে তুমি কোথা থেকে এলে জানি না, কিন্তু মনে হয় তোমার হৃদয় তোমার দেহের মতোই কোমল। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আজ রাত্রির জন্য আমাকে রক্ষা করো। রঙ্গনার মনে পড়িল তাহার রাজপুত্র খুদ পিপাসাতুর। চকিতে মুখ তুলিয়া সে বলিল, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য
দুধ দুয়ে আনছি বলিয়া দোহন পাত্র লইয়া সে ছুটিয়া গেল। যতক্ষণ দেখা গেল মানব সেই দিকে চাহিয়া রহিল, ভাবিল এ কি পলাশমণির বনলক্ষ্মী। তারপর বৃক্ষ কাণ্ডে পৃষ্ঠ রাখিয়া সে নিজের ভাগ্য চিন্তা করিতে লাগিল। আজ হইতে ঠিক ৮ মাস পূর্বে গৌর কেশরী শশাঙ্ক দেব বৃদ্ধ বয়সে দেহ রক্ষা করিয়াছেন। শশাঙ্ক একদিকে যেমন দুর্ধর্ষ বীর ছিলেন, অন্যদিকে তেমনি ছিলেন অসামান্য কূটনীতিজ্ঞ। ৩০ বৎসর ধরিয়া তিনি এক হাতে পূর্ববঙ্গের রাজ্যগৃধ্ণ নৃপতিবৃন্দকে এবং অন্য হাতে প্রতিহিংসা পরায়ণ হর্ষবর্ধনের বিপুল রাজশক্তিকে রুখিয়া রাখিয়াছিলেন। তাহার জীবদ্দশায় শত্রু গৌড় রাজ্যে পদার্পণ করিতে পারে নাই। শশাঙ্কের মৃত্যুর পর তৎপুত্র মানব গৌড়ের সিংহাসনে বসিল। মানবের বয়স ৩০ বৎসর। পিতার মতোই সে দুর্মদ বীর, তাহার বিপুল দেহে সিংহের পরাক্রম। কিন্তু তাহার স্বভাব উন্মুক্ত ও সরল, মনের কথা সে গোপন রাখিতে পারে না। ছল চাতুরী তাহার প্রকৃতি বিরুদ্ধ। যতদিন সে যুবরাজ ছিল ততদিন পিতার অধীনে সৈন্যদের উপর আধিপত্য করিয়াছে, অসীম বিক্রমে যুদ্ধ করিয়াছে, কিন্তু মন্ত্রণা সভায় তাহার বুদ্ধি বিকাশ লাভ করে নাই। তাই সিংহাসন লাভের পরও তাহার প্রকৃতিগত স্বধর্ম পরিবর্তিত হইল না। যে মন্ত্রীগণ শশাঙ্কের জীবিতকালে মাথা তুলিতে পারেন নাই, তাহারা এখন মাথা তুলিয়া পরস্পর প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ করিলেন। রাজ্যের কল্যাণ চিন্তা ভুলিয়া আপন আপন শক্তি বৃদ্ধির চেষ্টায় তৎপর হইলেন। রাজপুরুষদের মধ্যে ঘরে ঘরে চক্রান্ত চলিতে লাগিল। রাজ্যের মর্মকোষে কীট প্রবেশ করিল। শত্রুপক্ষ এত বড় সুযোগ উপেক্ষা করিল না। কামরূপ রাজ ভাস্কর বর্মা গোপনে হর্ষবর্ধনের সহিত সন্ধি করিয়াছিলেন। তিনি সসৈন্যে গৌড়ের উত্তর প্রান্ত আক্রমণ করিলেন। ক জঙ্গলের শিলাবন্ধুর উপত্যকায় ভাস্কর বর্মার সহিত মানবের যুদ্ধ হইল, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ও ঈর্ষার বিষ সেনাপতিদের মনেও সঞ্চারিত হইয়াছিল। দ্বিপ্রহর পর্যন্ত যুদ্ধ চলিবার পর মানব বুঝিল যুদ্ধে জয়ের আশা নাই। রক্তাক্ত দেহে সে রণক্ষেত্র ত্যাগ করিল। এখন তাহার একমাত্র ভরসা শত্রুর আগে কর্ণ সুবর্ণে পৌঁছিয়া আর একবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। আজ দ্বিপ্রহরে রণক্ষেত্র হইতে বাহির হইয়া সে দক্ষিণ দিকে ঘোড়া ছুটাইয়া দিয়াছিল, কিন্তু ক জঙ্গল হইতে কর্ণ সুবর্ণ বহু দূরের পথ, অশ্বপৃষ্ঠেও 2 দিনের পথ। মানব পলাশ বনের ভিতর দিয়া ঘোড়া ছুটাইয়া অবশেষে সন্ধ্যার প্রাক্কালে ভগ্ন দেহে খুদ পিপাসার্ত অবস্থায় বেতসগ্রামের উপকণ্ঠে আসিয়া উপস্থিত হইয়াছিল। সম্মুখে রাত্রি, পশ্চাতে শত্রু আসিয়াছে। এই উভয় সংশয়ের মাঝখানে দাঁড়াইয়া সন্ধ্যার ছায়ান্ধকারে মানব নিজ ভাগ্য চিন্তা করিতেছে। অতঃপর অদৃষ্ট শক্তি তাহাকে কোন পথে লইয়া যাইবে, ভবিষ্যতের গর্ভে কোন রহস্যের ভ্রূণ লুক্কায়িত আছে, ভাবিতে ভাবিতে তাহার অধরে মৃদু হাসি ফুটিয়া উঠিল। রঙ্গনার পুষ্পপেলব যৌবন লাবণ্য তাহার চোখের সম্মুখে ভাসিতে লাগিল। বন্ধুরা, কেমন লাগলো? এখানে শেষ করলাম আমার দ্বিতীয় পর্ব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।